ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই। বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবিন রিন্তি। আজকে আমাদের বিষয় আবেগীয় বুদ্ধিমত্তা এবং সেটি বিকাশে পরিবারের ভূমিকা। আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ যেটাকে আমরা বলছি, এটা আসলে খুব নতুন একটা কনসেপ্ট, অনেক বেশি দিন কিন্তু হয়নি। জীবনে এত রকম সমস্যা, এত আপস অ্যান্ড ডাউনস, তার মধ্যে আসলে এই ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যাপারটা আলাদা করে ইম্পর্টেন্স দেওয়া, সেটা চর্চা করা, সেটা নেক্সট জেনারেশনের জন্য ভাবা, আমরা কিছুটা ধীর গতি সম্পন্ন হলেও মনে হয় ব্যাপারটা আমরা দেরিতে হলেও শুরু করতে পেরেছি, এবং তারই একটা আয়োজন হিসেবে আমাদের আজকের সেশনটি। সবাইকে ওয়েলকাম করছি এবং আমার সাথে আছেন একজন স্বনামধন্য মানুষ, অ্যান্ড শি ইজ নান আদার দেন সোনিয়া আকরাম, প্রাক শৈশবকালীন বিকাশ শিক্ষা বিশেষজ্ঞ। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রিন্টি আপু, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু আগে যখন অফলাইনে কথা বলছিলাম, আপনি বলেছেন যে কনসেপ্টটা আসলে খুব বেশি দিনের পুরনো না। তো যেহেতু নতুন কনসেপ্ট, আমাদের সবার অনেক সময় কনফিউশন থাকে বা আমরা অনেক ব্যাপারটা নিয়ে ক্লিয়ারও না। তো আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি আপু, যে আবেগীয় বুদ্ধিমত্তা বলতে আসলে আপনার পার্সপেক্টিভ থেকে বা সায়েন্টিফিক্যালি কি বোঝায়, তার আগে আমি সাধারণ মানুষ হিসেবে যদি বলি, আমার কাছে আমি বুঝি কি যে নিজেকে বোঝা, নিজের আমার ফিলিংসগুলো নিয়ন্ত্রণে রাখা। আমি যখন আমারটা নিয়ন্ত্রণ করবো, আমি সামনের মানুষেরটাও কিন্তু বুঝবো যে তার এ কারণে রাগ হচ্ছে, এ কারণে জিত হচ্ছে, আমি হয়তো তার সাথে ব্যালেন্স করার ট্রাই করব। এর মধ্যে উদ্যম, মোটিভেশন প্রত্যেকটা বিষয়ে চলে আসে। তো এটা আমার সাধারণ জ্ঞান এরকম বলে, আপনার কাছে আসলে আর ডিটেইলে শুনুন প্লিজ। থ্যাংক ইউ আপু। আসলে ব্যাপারটা কনসেপ্টটা নতুন হলেও এটা কিন্তু এখন খুবই একটা ভাইটাল একটা ইস্যু লাইফে, যেটা আপনি শুরুতেই বলে দিলেন যে এটা অল্প অল্প করলেও শুরু হলেও এটা এখন জীবনের একটা মানে মানে সব থেকে ইম্পর্ট্যান্ট একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যে কিভাবে আবেগকে কন্ট্রোল করে আমরা আমাদের লাইফস্টাইলটাকে মানে চালাতে পারি। সো একদম সহজ ভাষায় আপনি যেটা বলেছেন অ্যাবসলিউটলি, মানে ওইটা আপনি একদম প্রপার অ্যান্সারটাই কিন্তু দিয়েও দিয়েছেন, যে আসলে যে আবেগীয় বুদ্ধিমত্তা হচ্ছে কিছু দক্ষতা, কিছু আবেগীয় এবং সামাজিক দক্ষতা, যা কিনা একসাথে করে একটা মানুষ তার জীবনে যদি নার্চার করে, সে তার ওইটার মাধ্যমে সে তার নিজের ফিলিংগুলো সঠিকভাবে যেভাবে বোঝাতে পারে আরেকজনকে, ঠিক একইভাবে আরেকজনের ফিলিংটাকে রেসপেক্ট করে সে একটা ডিসিশনে যেতে পারে। হ্যাঁ, সো এইটার যে যেটা আউটকাম, যেটা আমরা বলি যে কেন এটা এত বেশি দরকার, এটা যদি আমরা বলি, আমরা যদি একটা তুলনা করি, আমরা সমুদ্রে আইসবার্গ দেখি না? হ্যাঁ, যে আইসবার্গের মাথায় অল্প একটু, যেমন একটু বরফের পাহাড় থাকে, বা বাকি অংশটা কিন্তু সমুদ্রের নিচে, পুরো অংশটা কিন্তু সমুদ্রের নিচে থাকে, এবং সেইটার গভীরতা কিন্তু অনেক বেশি। সো একটা সময় আমরা চিন্তা করতাম যে ইন্টেলিজেন্স বা আইকিউ বলতে আমরা যেটা বুঝতাম একটা সময়, যে হ্যাঁ একাডেমিকলি অনেক ভালো হতে হবে, র্যাশনাল অনেক চিন্তা করতে হবে, কিন্তু ওইটা ওই টিপ অফ দ্য আইসবার্গ, ওই যে আইসবার্গের মাথায় যতটুকু দেখা যায় ওইটুকুই শুধু আইকিউ বলছে, আর ইকিউটাকে বলছে ওই যে নিচের যে গভীরতাটা, ওই পুরোটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আপু এখানে একটু ইন্টারাপ্ট করি। জি, মানে পার্সোনাল লাইফ বা আশেপাশে থেকে যেটা দেখি, যে যেই মানুষগুলো আসলে একাডেমিক্যালি প্রচণ্ড ভালো বা এখানেই ফোকাসড, তারা পিএইচডি করছেন, একটার পর একটা ডিগ্রি নিচ্ছেন, আমরা বাইরে বেরোচ্ছি, বাট তারা ঘরের দরজাটা লাগিয়ে সারাক্ষণ পড়াশোনা করে আসলে ওটা আদায় করে ছাড়ছেন, বিকজ তারা লেগে আছেন। দেখবেন যে মানুষের সাথে মেলামেশার কম কারণে হোক, অন্যদিকে ফোকাস সরিয়ে একটা জায়গায় ফোকাসড হওয়ার কারণে হোক, জীবনটা এনজয় করা কম হোক, নানা কারণে দেখবেন যে উনাদেরই বরং ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে অনেক ঘাটতি থাকে, যে তারা পরবর্তী লাইফে সাফার করে। ধরেন পার্টনারের ক্ষেত্রে থেকে শুরু করে, বা আমার বয়স হচ্ছে তখন সেটা কিভাবে ডিল করবে, কিংবা যে পড়াশোনায় খুব ভালো, কাজের স্পেসে যে আমি যখন অনেক রকম মানুষকে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষকে ডিল করছি, তারা দেখবেন ওই সময় কিন্তু অত স্মার্টলি মেবি ম্যানেজ করতে পারেন না। এখানেই আসলে জিনিসটার গুরুত্বটা বোঝা যায়। এক্স্যাক্টলি। এই জন্য কিন্তু বলছে যে তারা আইকিউ দিয়ে একটা ভালো জব হয়তো ম্যানেজ করে নিচ্ছে, কিন্তু ইকিউ দিয়ে সেই জব, মানে ইকিউ যদি প্রপার না থাকে বা ইমোশনাল ইন্টেলিজেন্স যদি প্রপার না থাকে, সেক্ষেত্রে সেই জবটা সে হচ্ছে লস্ট করবে আর কি, সেই জবটা হয়তো থাকবে না, থাকলেও সে ভালো করতে পারবে না। হ্যাঁ, এই জন্য খুব বেশি এটা নিয়ে কথা হচ্ছে আপনার প্রফেশনাল লাইফে, ইভেন নিজস্ব লাইফ ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, আপনার পার্টনারের সাথে, আপনার ফ্রেন্ডশিপ তো মেকিংয়ে,
মেন্টাল একটা হচ্ছে হেলদি মেন্টাল হেলথ তো মানে কন্টিনিউ করতেও কিন্তু আমার ইকিউটা খুবই ইম্পর্টেন্ট, মানে যেটাকে আবেগীয় বুদ্ধিমত্তা বলছি ওটা খুবই দরকার হয়। ইভেন হচ্ছে আপনার আমেরিকান একটা জার্নাল অফ পাবলিক হেলথ, ওদের একটা 19 বছরের একটা রিসার্চ ছিল। সে 19 বছরের রিসার্চ ওরা হচ্ছে কিছু এজ গ্রুপ পিপলদের নিয়ে ওরা রিসার্চটা করছিল। সেই রিসার্চে দেখা যায় যে একদম আর্লি স্টেজে, হ্যাঁ, একদম 0 থেকে 5 বছর বয়সে যেই বাচ্চাগুলো খুব বেশি কোঅপারেটিভ, তারপরে হচ্ছে আপনার ইনস্ট্রাকশন ফলো করছিল, শেয়ারিং করা শিখে গিয়েছিল 5 বছরের মধ্যে, তারাই কিনা 25 বছরের মধ্যে লাইফটাকে খুব সুন্দর ব্যালেন্স করে একটা জবে সাকসেসফুল লাইফ লিড করছিল, রাদার দেন যারা কিনা ওই যে ওই কোঅপারেশন বা শেয়ারিং ওই বিষয়টা 5 বছরের পরে শিখেছিল, তাদের মানে একাডেমিকলি তারা ভালো হলেও তাদের ওই লাইফের সাকসেসটা কি রেটটা একটু কম ছিল। এটা ছিল একদম মানে একদম প্রুভেন একটা রিসার্চ। তো দেন ওইটার পরে থেকে এটা কিন্তু একদম মানে হলো যে না, একাডেমিক তো এখন প্রচুর আছে, মাস্টার্স আছে, পিএইচডি আছে, অনেক কিছু আছে, ওইটাই সব মানে সব কিছু না। হ্যাঁ, এটাই হচ্ছে, এই জন্য এটার উপর খুব গুরুত্ব দেওয়া হচ্ছে। আপু, আমাদের টপিক হচ্ছে আবেগীয় বুদ্ধিমত্তা বিকাশে পরিবারের ভূমিকা। এখন এই কনসেপ্টগুলো আসলে আমরা এখন কথা বলছি, জানছি, বুঝছি, কিন্তু এই কনসেপ্টগুলো যখন আমি আসলে আত্মস্থ করব, নতুন জেনারেশনকে শিখাতে চাবো, আমার কিন্তু একটা রোল মডেলের মতো একটা রোল প্লে করতে হবে। সে আমাকে দেখে আগে শিখবে, কারণ আমরা জানি যে বাচ্চারা যেটা দেখে সেটাই করে, সেটাই তারা অনুকরণ প্রিয়। আমি আসলে একটা অন্যায় করছি আর তাকে শিখাচ্ছি অন্যায় করো না, এটা আসলে খুব একটা সুন্দর রেজাল্ট কিন্তু বাবা মা আনতে পারেন না চাইলেও। তো বাবা মা এই ব্যাপারে কিভাবে সচেতন হতে পারেন, এবং একদম ইনিশিয়াল স্টেজ থেকে একটা বাচ্চা তো কাদা মাটির মতো, প্রথমে তাকে শেখানোটা কিন্তু অনেক সহজ। কোন দিকে তারা আসলে খেয়াল করবে, কোন পয়েন্টগুলোতে তারা ফোকাস করবে, বাবা মারা যারা দেখছেন আমার মনে হয় তারা শুনলে বেনিফিটেড হবেন। অবশ্যই, আসলে আমরা যারা কিনা শিশু বিকাশ নিয়ে যারা কাজ করছি, তো আমরা সব সময় প্যারেন্টদের এই জিনিসটার উপর ফোকাস করতে বলি যে আমরা যদি বাচ্চাদেরকে বিহেভিয়ার শেখাতে চাই, আমরা যদি নৈতিকতা শেখাতে চাই, আমরা ডুজ অ্যান্ড ডোন্টস যেটাই শেখাতে চাই না কেন, সেটা একদম শুরু থেকেই শেখাতে হবে, শেখানো উচিত। এমন যেন না হয় যে না, ও যখন বড় হবে তারপরে শেখাবো, এই করতে করতে কিন্তু মানে আসল শেখানোর সময়টাই কিন্তু চলে যায়। সো এখন এই বুদ্ধিমত্তা বিকাশটা কিভাবে প্যারেন্টসরা বাসায় বা প্রাইমারি যারা কেয়ার গিভার থাকবে তারা কিভাবে বাসায় করতে পারবে, সেটা আমি একটু এলাবোরেটলি আমি বলতে চাচ্ছি। এটা হচ্ছে বাচ্চা যখন হয়, আমরা কিন্তু জানি যে একদম 0 থেকে 3 মাস বয়সে বাচ্চা যাকে মানে যে তাকে টেক কেয়ার করছে, আমরা অনেক সময় প্যারেন্টও হতে পারে বা কেয়ার গিভারও হতে পারে, সেটা নানা নানিও হতে পারে। সো দ্য প্রাইমারি যে কেয়ার গিভার থাকে তার দিকে কিন্তু তাকিয়ে হাসে। এটা 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে দেখা যায় যে সে যদি অপরিচিত মানুষ দেখে তখন একটু মানে ইরিটেট হয়, হ্যাঁ, বা তার ক্ষুধা লাগলে সে কান্না করছে, এই যে তার ফিলিংসগুলো প্রকাশ করছে। তারপর 7-8 মাস বয়সে আমরা দেখবেন যে বাচ্চার সাথে যখন আমরা পিকাবু খেলি না, ওই যে টুকি ঝাঁত যে খেলাগুলো, এইগুলোতে কি হয়, তার কিন্তু এক্সপ্রেশনসগুলো বের হয়ে আসে। হ্যাঁ, আবার ঠিক 2 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় ওরা খুব সেলফিশ হয়। সেলফিশ বলতে ওরা শেয়ার করতে চায় না, সব কিছু নিজের কাছে রাখতে চায়, এটাও এক ধরনের আবেগের প্রকাশ। আবার ঠিক 3-4 বছর বয়সের বাচ্চারা তখন দেখা যায় যে ওরা অত বেশি স্ক্রিম করছে না বা অত বেশি কাড়াকাড়ি করছে না, ওরা চেষ্টা করছে যে বন্ধু তৈরি করতে বা তাদের ফিলিংগুলো ওরা ওয়ার্ডের মধ্যে প্রকাশ করতে। সো এই কিউগুলো প্যারেন্টকে নিতে হবে, যে বাচ্চা যে এক্সপ্রেশনগুলো দিচ্ছে সবার প্রথমে আমাকে কিউগুলো নিতে হবে, যে বাচ্চার এক্সপ্রেশনসগুলো আমি নিচ্ছি এবং ওইটার এগেনস্টে কীভাবে কাজ করব। সো প্রথমেই প্যারেন্টদের দায়িত্ব হওয়া উচিত যে বাচ্চাগুলোকে, হ্যাঁ, মানে তাদের যে বেবিজ আছে, প্রথমে উচিত যে বাচ্চাগুলোকে ওই ফিলিংসগুলোকে পরিচয় করিয়ে দেওয়া। যে ফিলিংসগুলো পরিচয় করে দেওয়া কি, যে বাচ্চা যখন ধরেন ছোটোবেলায় যে হাসছে, তখন বাচ্চাকে বলে দিতে পারো তুমি খুবই হ্যাপি এই জন্য তুমি হাসছো, বা আমি বলতে পারি যে আমি বুঝতে পারছি আজকে তুমি একটা খেলায় হেরে গিয়েছো, এই জন্য তোমার খুব অ্যাংরি হচ্ছ, তুমি রাগ হচ্ছ। ঠিক একইভাবে আচ্ছা আজকে আমরা একটু ঘুরতে যেতে পারিনি, এই জন্য তুমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, তুমি হয়তো খুব মন খারাপ করেছো। সো এই ধরনের ফিলিংগুলোর সাথে বাচ্চাকে আমার পরিচয় করিয়ে দিতে হবে যে হ্যাঁ, তাদের কিন্তু এক্সপ্রেশন অফ ফিলিং সেম, হয় হাসে না হলে কান্না করে, বাট প্রত্যেকটা ফিলিংয়ের কিন্তু আলাদা আলাদা নাম আছে। তো প্যারেন্টদের বা কেয়ার গিভারের উচিত মানে যেটা করণীয় হয়
যে তাদেরকে ফিলিংগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিতে হবে। হ্যাঁ, সো এটা তো গেল নেগেটিভ ধরনের ফিলিং। পজিটিভ ফিলিংগুলোর সাথেও যেমন আমি খুবই হ্যাপি, মানে আমি খুব জয় ফিল করছি বা আমি খুব থ্রিলড ফিল করছি, আমি মানে এই ধরনের পজিটিভ ফিলিংগুলো মানে সমানভাবে তাকে পরিচয় করিয়ে দিতে হবে। আপু আমি একটু সময় ধরে কথা বলি এই বিষয়টা নিয়ে, জি আপু। কারণ আমি চাই এটা ইলাবোরেট উত্তর সবারই জানা উচিত। একটা ব্রেক নেওয়ার জন্য ইনস্ট্রাকশন চলে এসেছে, তারপর এসে আমি একটু সময় ধরে কথা বলছি। আচ্ছা আপু জি। সো ইউ আর ওয়াচিং প্রমিসেস জানতে চাই। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি। ব্রেক নিতে আসলে ভালো লাগে না, কিন্তু নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়। ব্রেক থেকে ফিরে যেখানে শেষ করলাম এখান থেকে আবার শুরু হচ্ছে, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। আজকে আমরা কথা বলছিলাম আবেগীয় বুদ্ধিমত্তা বিকাশে পরিবারের ভূমিকা নিয়ে। শুনতে কঠিন লাগলেও আমরা খুব সহজ করে একদম সহজবোধ্য ভাষায় গুছিয়ে বলার চেষ্টা করছি যাতে আপনাদের সবার বুঝতে সহজ হয়। আপু আছেন আমাদের সাথে, সোনিয়া আকরাম আপু। আমরা যেখানে ছিলাম আবেগীয় বুদ্ধিমত্তা বিষয়টা খুব সহজভাবে এক্সপ্লেন করছিলাম। প্লিজ ক্যারি অন। জি আপু, আমি প্রথমে বলছিলাম যে যারা বাচ্চার প্রাইমারি কেয়ার গিভার, বাবা মা অথবা নানু দাদা, যারাই বাচ্চাকে মানে প্রাথমিকভাবে পায়, টেক কেয়ার করছে, তো তাদের একটা করণীয় যেটা, যে বাচ্চাকে বাচ্চার ফিলিংগুলো সম্পর্কে সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া। হ্যাঁ, সেটা পজিটিভ এবং নেগেটিভ দুটা ফিলিং সম্পর্কে তাকে প্রাথমিকভাবে পরিচয় করিয়ে দিতে হবে। এর পরবর্তীতে যেটা স্টেপস আসে যে ইমপ্যাথি শো করা। ইমপ্যাথি বলতে যে সহমর্মিতা, ইমপ্যাথিকে সহজ ভাষায় যদি আমরা বলি যে অন্যের জুতো নিজে পরে দেখা, যে আসলে অন্যের ফিলিংটা কেমন। হ্যাঁ, ঠিক ওইভাবেই এমপ্যাথেটিক হয়ে বাচ্চাদের সাথে কাজ করতে হবে, যেন আমি ওদের আবেগীয় বুদ্ধিমত্তার ওই জায়গাটাতে কাজ করতে পারি। সো এই ক্ষেত্রে পরিবার কি করতে পারে, ধরেন আপনার বাচ্চাটা আজকে পড়ে গিয়েছে, ও পড়ে গিয়েছে, ব্যথা পেয়েছে, সো ও কিন্তু এরকম মানে মা তখন বলতে পারে যে হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি পড়ে গিয়েছো, তুমি ব্যথা পেয়েছো, তো আমিও অনেক কষ্ট পেয়েছি। এটাকে এমপ্যাথেটিক বা বাচ্চার মধ্যে এটা গ্রো করা যায় এই সহজ ভাষায়, যে তুমি যে পড়ে গিয়েছো, ব্যথা পেয়েছো, আমার এটাতে অনেক কষ্ট লেগেছে, আমি অনেক ব্যথা পেয়েছি। বা তুমি যে খেলায় হেরে গিয়েছো, তুমি যে জিততে পারোনি, এটাতে আমার অনেক কষ্ট হয়েছে। বাট সাথে কিন্তু এটাও মা বলে দিবে যে আজকে তোমার ফ্রেন্ড জিতেছে, মানে ও কিন্তু অনেক হ্যাপি। কোনোদিন এমন খেলাও আসবে যে খেলায় তুমি জিতবে, তখন তুমি হ্যাপি হবে, দ্য সেম ওয়ে তোমার ফ্রেন্ডও কিন্তু এই কষ্টটা ফিল করবে। সো বাচ্চাকে এই ইমপ্যাথির জায়গাটাতেও কিন্তু শক্ত করতে হবে, যে শুধু ফিলিং বোঝালেও হবে না, তাকে ইমপ্যাথেটিকও করতে হবে, যে কীভাবে ইমপ্যাথিটা বাচ্চার মধ্যে নার্চার করতে হবে, সেটা বাবা মাকে বাচ্চাকে হেল্প করতে হবে ওই জায়গাতে। বাচ্চারা স্কুলে যে কলেজে যে ক্যাডেট কলেজে আমরা এরকম অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় শুনি, অনেক ইনস্টিটিউশনে আছে, বড় বড় ইনস্টিটিউশনে, যে বুলিং এর শিকার হচ্ছে, হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। আমার কাছে মনে হয় যে লাইফে তো ফান দরকার আছে, ফান করার জন্য কিন্তু অন্যকে কষ্ট দিয়ে ফানটা আসলে হয় না। অন্য অনেকভাবে, হাজার রকম ভাবে আমরা ফান করতে পারি, নিজের ক্ষতি না করে, অন্যকে দুঃখ না দিয়ে আমরা একটা মজার একটা সময় কাটাতে পারি। এটাও তো মানুষ হিসেবে আমাদের আসলে দরকার, এটা আমরা দাবি রাখি। কিন্তু একটা বাচ্চাকে কষ্ট দিচ্ছে, কিংবা সে ধরেই নিচ্ছে যে কালো মানে খারাপ, জি গরিব মানে হচ্ছে এরকম, তাকে ওভাবে ট্রিট করা যাবে। বা আমি টল সো ও শর্ট, সো আমি শর্ট বললে এটা ওকে স্ট্রাইক করছে। হ্যাঁ, তো আমি যখন ওই এমপ্যাথ ব্যাপারটা আসলে হচ্ছে না, পাচ্ছে না, এটা কিন্তু আমি চারপাশে নেগেটিভিটিটা ছড়িয়ে দিচ্ছি, এবং ওখান থেকে অন্যরা আসলে ইমপ্যাক্টেড হচ্ছে। হ্যাঁ, ইমপ্যাক্টেড হচ্ছে, এবং ডিপ্রেশন, অন্যান্য আরো আনুষঙ্গিক অন্যান্য জায়গায় যাচ্ছে। তো আমার কাছে মনে হয় কি, বাবা মার বাসায় কি প্র্যাকটিস করেন এটা খুব দরকার। বাচ্চারা কিন্তু এটা একটা জায়গা থেকে শিখে আসে যে এটা মানে খারাপ, এটা মানে ভালো। একটা বাচ্চা যখন নিউবর্ন বেবি, সে তো সাদা আর কালোর মধ্যেই পার্থক্য বুঝে না, রাইট? তাই না? সে কিন্তু ধনী গরিবের পার্থক্যটা বুঝে না। আমরা সোসাইটি, আমরা আমাদের ফ্যামিলি তার ব্রেইনে আস্তে 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 করে সবগুলোর বীজ বপন করে দেয়। ইটস আওয়ার ফল্ট। এটা আমাদের অবশ্যই। এবং আর একটা কমন একটা বিষয় আছে যেটা কিনা আমাদের সোসাইটিতে একদমই নতুন, যে আপনার স্পেশাল নিড বাচ্চা যারা আছে, হ্যাঁ, স্পেশাল নিড বাচ্চা যারা আছে, এইটাকে এখনো মানে কিছুদিন আগেও আমরা একদমই রেকগনাইজ করতাম না, বাট এখন কিন্তু আমাদের প্রচুর এই ধরনের বাচ্চা আছে আমাদের সমাজে। সো প্যারেন্টকেও কিন্তু তার বাচ্চাকে বাসা থেকে শিক্ষা দিতে হবে যে তারাও হচ্ছে তোমার ফ্রেন্ড, বাট তাদের মধ্যে কোনো একটা কিছুর
যে অভাব আছে বা সেটার জন্য যে সে নেগলেক্টেড হওয়া উচিত না সেই বিষয়টাও কিন্তু বাসাতেই শিখিয়ে দিতে হবে। ছোটবেলায় আমি একজন মানুষকে চিনতাম, আমরা যখন ফ্রেন্ডরা ঘুরে বেড়াতাম কলোনিতে, তো একজন মানুষ একটা ছেলে ছিল, সে অন্ধ ছিল। হ্যাঁ, সে অন্ধ ছিল। সো সে হচ্ছে বিকজ সে অন্ধ ছিল, সে আমাদের মতন ছিল না, তো আমরা কিন্তু ফ্রেন্ডরা ওকে বুলি করতাম। হ্যাঁ, ও যখন পাশ দিয়ে যেত, ও সবাই, আমি শুনতাম যে বড়রা ওকে যেটা ঠিক যে ভাষায় বুলি করছে, তো আমরা ছিলাম ছোট ফ্রেন্ডসরা, সো আমরা ছোটরা ঠিক একই ভাষায় বুলি করতাম। সো এখন আমি কিন্তু রিলেট করতে পারি যে আই ওয়াজ মানে খুবই রং ছিলাম। এবং আসলে আমি কখনো জানতামই না যে চোখে দেখা মানুষও আছে, চোখে না দেখা মানুষও আছে, এবং যে দেখছে না তার কষ্টটা কতটুকু। মানে এটা আমরা কিন্তু ওই সময় মানে আপনি না বুঝেই দেখে শিখে করছেন, মনে হচ্ছে এটা একটা এনজয়মেন্টের ব্যাপার। এখন আমরা রিয়েলাইজ করছি, কারণ আমরা জিনিসটার পার্থক্যটা এখন এসে বুঝছি, বা আমরা ওই শিক্ষাটা এখন এসে পাচ্ছি। সো আমি যখন তাকে, আমরা ফ্রেন্ডস অফ মানে সবাই মিলে যখন তাকে ওই যে তার ওই ডিসেবল, যার যে স্পেশাল নিডটা ছিল ওটা নিয়ে যখন তাকে টিস করতাম, সে আমার দৌড়ে আসতো মারতো, ওটাই আমরা মজা পাচ্ছিলাম যে হ্যাঁ। এবং তখন বলতাম লোকটা খারাপ, আমাদেরকে মারতে আসে, কিন্তু আসলে তো উই ওয়ার রং দ্যাট টাইম, আমরা আসলে রং ছিলাম। সো আমাদের সোসাইটিতে কিন্তু প্রচুর এখন স্পেশাল নিড বাচ্চা আছে, যে প্যারেন্টসরা অনেক সময় চায়ও না যে আচ্ছা ওই ধরনের বাচ্চার সাথে আমার বাচ্চাকে মেশাবো না, কিন্তু তারাও কিন্তু তার বাচ্চার পিয়ার গ্রুপ, এটাকেও মানাতে হবে। সো এই বিষয়গুলো তো আছেই। সো পাশাপাশি আরও অন্যান্য অনেক বিষয়, যেটা আপনি বললেন যে আমরা মানুষকে মানুষ হিসেবে ট্রিট করতে যেন বাসা থেকেই শিখাই। হ্যাঁ, আমি নিজের বাসায় যে কাজের মেয়েটা আছে তাকে যদি আমি খুব বেশি করি, মানে কি বলবো, অনেক বেশি খারাপ বিহেভিয়ার বা নেগলেক্টেড বিহেভিয়ার করছি, আবার ঠিক বাইরে গিয়ে আবার বলছি যে হ্যাঁ না, মানুষের আমি বুলিং করা ঠিক না, কিন্তু বুলিং কিন্তু আমার বাসাতেই কেউ না কেউ হচ্ছে। সো এইগুলোর প্র্যাকটিস আসলে বাসায় এখন করা খুবই জরুরি হয়ে পড়েছে আপু, কারণ আজকে আমরা আরেকজনের সাথে করব, কালকে আরেকজনের মাধ্যমে আমি শিকার হব। সো আমার বাসায় যে বাচ্চাটা আছে, সো এটা তো আমি দুইটা স্টেপ বললাম, যে একটা এমপ্যাথি করা, তারপরে হচ্ছে ফিলিংগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া। তো তারপরে আসলে আসতে চাচ্ছিলাম যে রোল মডেলিং করা নিয়ে, যে মায়েরা কিভাবে রোল মডেল করে দেখাতে পারে। রোল মডেলিং ইজ দ্য বেস্ট ওয়ে। ওই যে আপনি যেটা বলছিলেন যে আমি বাসায় আমার এই বিহেভিয়ারগুলো বাসায় যদি আমি রোল মডেলিং প্র্যাকটিস করি, যে আমি যখন হ্যাপি হচ্ছি বাচ্চাকে আমি বলছি বাবা তুমি আজকে এই কাজটা করেছো, আই এম ভেরি হ্যাপি, তুমি এই কাজটাতে আমি খুব হ্যাপি হচ্ছি। তো সিমিলার ওয়েতে বাচ্চার কোনো বিহেভিয়ার যদি প্যারেন্টকে আপসেট করে, সেটাও কিন্তু তাকে জানাতে হবে, যে এটা আমার খুব খারাপ লেগেছে, এটা আমি এক্সপেক্ট করিনি, আমি তোমাকে এটা শিখাইনি। হ্যাঁ, তো সেম ওয়েতে আচ্ছা বাচ্চা আজকে খেলনা চাচ্ছে, আমি খেলনা চাচ্ছে, আমি এনে দিচ্ছি। হ্যাঁ, এটাও কিন্তু এটা নিয়ে আমি পরবর্তীতে আমি চাই যে আপনাকে আরেকটা কোশ্চেন করেন, যে যা চাচ্ছি সাথে সাথে সেটা দেওয়াও কিন্তু। আচ্ছা হ্যাঁ, এই প্রশ্নতেই আসি, যে যেমন এটা কিন্তু আজকালকার যুগে বেড়েছে। এক্স্যাক্টলি, মানে আমার সময় আমার মনে আছে যখন আমার মোবাইল ফোন নেওয়ার বয়স হলো, বা দু একজন আমার ফ্রেন্ডরা ফোন নিচ্ছে, কিংবা ধরেন একটা পেন্সিল বক্স, আমার পুরো মনে হচ্ছে আমার কাছে পুরানো হয়ে গেছে, আমি নতুন কোনো একটা বারবি ডিজাইন দেখে এসেছি, পাপার কাছে আমার কয়েকবার চাইতে হয়েছে, পাপা আমাকে ইচ্ছা করে ওয়েটও করিয়েছে। বাট আমি এটা আজকালকার যুগে আমার ফ্রেন্ডদের যাদের বেবি হচ্ছে বা এখনকার বাচ্চারা, আমার মনে হয় যে সব কিছু বলার আগে, মানে মুখ হা করার আগে তার সামনে জিনিসটা হাজির হয়ে যাচ্ছে, সে কিন্তু তার ভ্যালু করতে পারছে না, বা ওটার পিছে কষ্ট আছে, পরিশ্রম আছে, বাবা মা কষ্ট করে আনছে, তার কথা মনে করে আনছে, তাকে খুশি করার জন্য আছে, সে খুশি পর্যন্ত হচ্ছে না, নিচ্ছে ও হ্যাঁ থ্যাংক ইউ বলা শিখেছে, রেখে দিচ্ছে, পরক্ষণে ছুঁড়ে মেরে রেখে দিচ্ছে। এক্স্যাক্টলি, 5 মিনিটও হয়তো মোহাম্মতটা আসলে থাকছে না। সো ওইটা কিন্তু, যে অনেকে ভাবছে না আমার তো অনেক টাকা আছে, আমার বাচ্চা চাইছে, আমি কেন দিব না। এটা হচ্ছে যে একটা সময় এমন হবে যে বাচ্চাটার মধ্যে ওই ডিমান্ড জিনিসটায়, মানে ওই যে ওয়েট করতে শেখা, টার্ন টেকিং শেখা, এই বিষয়গুলো ওর মধ্যে আর গ্রো করবে না। এবং বাচ্চা যখন বড় হবে, কারণ আমরা পৃথিবীতে মানুষ বেশি, রিসোর্স কিন্তু অনেক কম। হ্যাঁ, আমরা একটা জবের জন্য হয়তো পজিশন একটা 5,000 মানুষ কিন্তু লড়াই করে। সো আলটিমেটলি আমাদের রিয়েল লাইফ কিন্তু ওটার সাথে কখনোই ম্যাচ হবে না। তখন বাচ্চাটা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, সুইসাইডাল টেন্ডেন্সি অনেক বেড়ে যাবে। হ্যাঁ, তার মধ্যে ড্রাগস নেওয়ার টেন্ডেন্সি চলে আসবে। সো আমার কথা হলো যে আমার আজকে টাকা আছে বলে আমার বাচ্চা যা চাইছে তাই যেন আমরা দিয়ে না দিই, যেটা দেওয়ার ক্যাপাসিটি আছে সেটাকে যেন রিওয়ার্ড হিসেবে দিই। সে কোনো ভালো কাজ করছে, রিওয়ার্ড দেয়, আবার সে ভালো কাজ করছে না তারপরও, অথবা ট্যান্ট্রাম করছে, চিৎকার করছে, তাহলে যেন দিয়ে না দিই। সো এই ধরনের বিহেভিয়ারের ক্ষেত্রে আপু আমি প্যারেন্টদের যেটা আমার বলতে চাই, যে বাচ্চা যখন শাউট করছে, প্যারেন্টস যদি বোঝে যে আসলে কেন শাউট করছে, প্যারেন্ট যেন বাচ্চাকে বুঝিয়ে দেয় যে তুমি শাউট করা ছাড়াও আরও কিছু ওয়ে আছে, তুমি তোমার
যে ডিসকমফোর্টটা হচ্ছে সেটা তুমি বলতে পারো। হ্যাঁ, এটাও কিন্তু প্যারেন্ট সেটাও বাচ্চাদের মধ্যে প্র্যাকটিস করাতে পারে যে হ্যাঁ তোমার হচ্ছে তুমি আজকে বাইরে খেলতে যেতে চাচ্ছ, তুমি এই জন্য তুমি আমাকে বলতেও পারতে, হ্যাঁ, স্ক্রিম না করে, রাদার দ্যান স্ক্রিমিং। তুমি হচ্ছে আজকে এই প্লেডোটাই খেলতে চাচ্ছে তুমি, বা তুমি আজকে সামহাও আজকে নর্মাল যেভাবে শাওয়ার করছি সেভাবে শাওয়ার না হয় সে আজকে বেশি টাইম থাকতে চাচ্ছে। সো এই ধরনের ডেইলি ডে টু ডে লাইফে যে সার্কামস্টেন্সেসগুলো আসে, বাচ্চা অনেক সময় শাউট করে এবং মা ভাবে যে হচ্ছে শাউট করছে আমি দিয়ে দিই। সো এটা না করে সে কেন শাউট করছে সেটাকে রেকগনাইজ করিয়ে সে ওই শাউটের বদলে আর কোন কোন ভাবে প্যারেন্টসের সাথে কমিউনিকেট করতে পারে ওই জায়গাটা যেন খুঁজে বের করে দেয়। আপু একটা ব্রেক নেওয়ার জন্য ইনস্ট্রাকশন চলে এসেছে, এসে কথা বলছি, ঠিক আছে? ইউ আর ওয়াচিং ফার্মাসিস্ট জানতে চাই। এই মুহূর্তে আরেকটি ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে আমাদের ডিটেইলে কথা হবে। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বি ব্যাক সুন। ফার্মাসিস্ট জানতে চাই আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার সাথে আছেন সোনিয়া আকরাম, প্রাক শৈশবকালীন বিকাশ শিক্ষা বিশেষজ্ঞ। যারা আসলে বাবু নিয়ে বড় করছেন কিংবা এখনও প্রেগনেন্সির সময় যাচ্ছে, নতুন জেনারেশনের মানুষ, আর একটা নতুন জেনারেশনের আমরা আসলে আনছি দুনিয়াতে। আমার মনে হয় যে দায়িত্ববোধ বা শেখার জায়গাটা, শিখে আবার চর্চা করার জায়গাটা অনেক জায়গায় রয়েছে এবং এখানে সেলফ ইমপ্রুভমেন্ট যখন আসবে ওইটার একটা সুন্দর চমৎকার রিফ্লেকশন আপনি আপনার সংসারে আপনার বাচ্চার মধ্যে দেখতে পারবেন। তো নিজের স্বার্থেই না আমাদের এই বিষয়গুলোতে আসলে সচেতন হওয়া উচিত, স্টাডি করা উচিত, প্রশ্ন থাকলে প্রশ্ন রাখা উচিত সঠিক জায়গায়, উত্তরগুলো কালেক্ট করে প্র্যাকটিস করা উচিত। বাচ্চাদেরকে কিন্তু এখন খুব প্যাম্পার করা হয়, খুব অল্পতে রিওয়ার্ড দেওয়া হয়, প্রত্যেকটা কাজে রিওয়ার্ড দেওয়া হয়। তো তখন দেখা যায় যখন সে আসলে একটা চাকরি বা একটা কঠিন লাইফে ঢুকছে সে তো সেই অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছে না, কিন্তু সে ওখানে দেখে জীবন অনেক কঠিন, ওখানে তার কম্পিটিটর অফিসে দেরি করে 1 মিনিট দেরি করে আসলে বসের হুঙ্কার শুনতে হচ্ছে, মানে এরকম অনেক কঠিন কঠিন বিষয়ের মধ্যে দিয়ে চাকরি যেতে হয় যেগুলো সে আগে পরিচিত থাকে না। তো বাবা মা আসলে কি করতে পারে এটা ব্যালেন্স করার জন্য? আপু আমি সেটাই যে ধাপে ধাপে যাচ্ছিলাম যে ব্যালেন্সিং শুরুটা যেন সেই শুরু থেকেই শুরু হয়। হ্যাঁ, 5 বছরের পরে না, 5 বছরের আগে থেকেই শুরু করতে হবে। এটার রিজন হচ্ছে 5 বছরের আগে একটা হিউম্যান যে আপনার ব্রেইন থাকে সেটা ম্যাচিউরড হয়ে যায়। সো আমি যদি চাই আমার বাচ্চাকে একটা মানে ব্যালেন্স এবং হেলদি লাইফ দিতে, তো এই প্র্যাকটিসগুলো যেন 5 বছরের আগেই আমরা শুরু করি। সো আমি কয়েকটা স্টেপস বলেছিলাম, তো আরও একটা ইম্পর্ট্যান্ট স্টেপ হচ্ছে যে বাচ্চাকে এই যে ফিলিং বা ইমোশনগুলোকে কোপিং কিছু স্ট্র্যাটেজিসগুলো আমরা বাচ্চাদের মধ্যে ইমপ্লিমেন্ট করে দিতে পারি। হ্যাঁ, অ্যাজ এ প্যারেন্ট কীভাবে পারি সেগুলো, যে আমি আমার বাচ্চাকে বলে দিতে পারি যে কিভাবে নিজেকে চিয়ার আপ করো, অথবা কিভাবে নিজেকে কাম ডাউন করো, অথবা কিভাবে কিছু ফিয়ার থেকে আমরা বাচ্চাকে ওভারকাম করাতে পারি। এই ধরনের কিছু স্ট্র্যাটেজিস আছে। যেমন বাচ্চা যদি খুব বেশি অ্যাংরি হয়ে যায়, তাকে আমরা ডিপ ব্রেথ প্র্যাকটিসিংটা শেখাতে পারি ছোটোবেলা থেকে। হ্যাঁ, এই ডিপ ব্রেথিং প্র্যাকটিসিং কিন্তু অনেক ছোটোবেলা থেকেই করা সম্ভব। এটা যে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া। আবার হচ্ছে বাচ্চা যখন খুব বেশি অ্যাংরি থাকে তখন সে মানে মা বাবা চাইলে বাচ্চার সাথে মিলে একসাথে একটা হ্যাপি কর্নার তৈরি করে দিতে পারে তাকে। হ্যাঁ, হ্যাপি কর্নারটার কাজ কি হবে, যে বাচ্চা যখন মা বাচ্চাকে বুঝিয়ে রাখবে যে যখন তুমি অনেক বেশি রাগ হয়ে যাচ্ছ বা যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না, তাহলে তুমি হ্যাপি কর্নারটাতে যেতে পারো। সেই হ্যাপি কর্নারে মানে সেইটা যেন প্যারেন্ট বাচ্চার সাথে নিয়েই কর্নারটা গুছায়। ওখানে কিছু কিছু জিনিস থাকবে, যেমন কালারিং বুকস থাকতে পারে। হ্যাঁ, বাচ্চা যখন বুঝবে যে না আমি হচ্ছে খুব অ্যাংরি, ঠিক আছে আমি কালার করি, আমার মুডটাকে আমি চেঞ্জ করি, বা ওখানে পানি থাকতে পারে, অথবা কিছু গল্পের স্টোরি বুকস থাকতে পারে, মজার জোকসের বুকস থাকতে পারে। হ্যাঁ, যেটা নিয়ে বাচ্চা জানবে যে না আমার একটা হ্যাপি কর্নার করা আছে। সো আসলে এই ব্যাপারগুলো রেডি করে দেওয়ার রিজন কিন্তু একটাই, যে বাচ্চা যেন তার বিহেভিয়ারগুলোকে নিজে থেকে রেগুলেট করতে শেখে। হ্যাঁ, সো রেগুলেশনের আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করে দেওয়া। আপু একটু ইন্টারাপ্ট করি। জি আপু। এই যে আমরা অনেক সময় দেখবেন যে অফিস আদালতে কিংবা আত্মীয় স্বজনের মধ্যে এরকম দেখি যে অনেকেই অল্প প্রবলেম নিয়ে অনেক পাজলড হয়ে যাচ্ছেন, তাই না? যে আমার হয়তো বা কোনো একটা সমস্যা হলো, কিন্তু আমি মোটামুটি মাথা ঠান্ডা রেখে সবই ম্যানেজ করতে পারছি হুড়মুড় করে, বাট হয়ে যাচ্ছে। অনেকে
একটু এখান থেকে এটা হলেই সে এমন প্যানিকড হচ্ছে, চিল্লাচিল্লি করছে, 10 জন জানছে, তার কাজটাও ভালো হচ্ছে না, যেখানে তার কাজটা আগের মতো 100% করারই সুযোগ ছিল। সেই হয়তো তার মনে খিটখিট লাগতে পারে যে আমাকে একটু এটা করলে বেটার লাগতো, বাট ওভারঅল আমরা ভালোই বলবো। তো এই প্যাটার্নগুলো যে মানুষের থাকে তারা কিন্তু আসলে পরবর্তীতে 30 বছর পর, 25 বছর পর, 40 বছর পর তাদেরকে কিন্তু বদলানো খুব কঠিন, বদলানো কিন্তু যায় না আসলে। এটার জন্যই আপু যে প্র্যাকটিসটা ছোট থেকেই শুরু করতে হবে এবং প্যারেন্টকে, এবং এটাও কিন্তু বলা হয় যে যেই প্যারেন্টরা আপনার খুব ভালো ইমোশনালি ব্যালেন্স হয় তাদের বাচ্চারাও খুব ভালো ইমোশনাল ব্যালেন্স বাচ্চা হয়ে থাকে। রিজন যে একটা, যে প্যারেন্টরা খুব জেনে বুঝে বাচ্চার সাথে রিয়্যাক্ট করে বা বিহেভিয়ার করে। সো কোপিং স্কিলগুলো বাচ্চার মধ্যে ডেভেলপ করার পাশাপাশি আমি যেটা বলছিলাম যে প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করে দেওয়া বাচ্চার মধ্যে। সো সেক্ষেত্রে সোশ্যালাইজেশনটা খুবই ইম্পর্ট্যান্ট, যে বাচ্চাদের বয়সী বাচ্চাদের সাথে মিশতে সুযোগ করে দেওয়া, বা যত বেশি বাচ্চারা বাচ্চাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবে তত বেশি সিচুয়েশনের ভেতর দিয়ে সেই বাচ্চা যাবে, ঠিক তত বেশি তারা তাদের ওই যে স্ট্র্যাটেজিসগুলো তত বেশি শিখবে। হ্যাঁ আপু, আরেকটা বিষয় সেটা হচ্ছে ডে কেয়ার কনসেপ্টটাও কিন্তু নতুনই বলা যায়, আমরা এখনো খুব একটা অভ্যস্ত না, বাট যেহেতু এখন ওয়ার্কিং উইমেনের সংখ্যা অনেক বেড়েছে বেশি ঘরে ঘরে, ডে কেয়ার সেন্টার ছাড়া আসলে বাচ্চাটাকে রাখাটা অনেক সময় মুশকিল হয়ে যায়। তো এই ডে কেয়ার সেন্টারে আর কি কি ইমপ্লিমেন্ট করা যেতে পারে? আমাদের যে তথাকথিত কিছু ডে কেয়ার অল্প কয়েকটা ঢাকা শহরে আছে। আপু আসলে আপনি যেটা বললেন যে ডে কেয়ার কনসেপ্টটা আমাদের দেশে নতুন, আসলেই ঠিক, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি উন্নত দেশগুলোতে দেখি, ডে কেয়ার সেন্টার কিন্তু একটা জরুরি সেবার মধ্যে পড়ে। এই যে করোনার এত বড় একটা ধাক্কা যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, অন্যান্য অনেক ইনস্টিটিউশন বন্ধ থাকলে ডে কেয়ার ইনস্টিটিউশনটা কিন্তু কখনোই বন্ধ রাখে না সরকার, রাখে না। কারণ হচ্ছে যে ডাক্তার যারা সেবা দিতে যাচ্ছে তারা বাচ্চা কোথায় রাখবে, তারা যে সেবা দিতে যাবে, বা এই যে আমাদের আজকে ব্যাংকার আপুরা আছে, বা আরও জরুরি সেবার যে বিষয়গুলো। সো ডে কেয়ারটা ওয়ার্ল্ড ওয়াইড এখনও মানে খুবই পপুলার, আমাদের দেশে খুব আসলেই এটা এখনও নতুন কনসেপ্ট। সো আসলে এই যে আমি বুদ্ধিগত যে বিকাশের একটা বিষয় নিয়ে কথা বলছি, হ্যাঁ, বুদ্ধিমত্তা মানে আবেগীয় বুদ্ধিমত্তা বিকাশের যে কথাটা বলছি, ডে কেয়ার সেন্টার কিন্তু একটা পারফেক্ট প্লেস যেখানে বাচ্চারা তাদের আবেগীয় বুদ্ধিমত্তাকে মানে প্রপার ওয়েতে নার্চার করা সম্ভব একটা বাচ্চা। হ্যাঁ, এখানে রিজন হচ্ছে যে ডে কেয়ার সেন্টারে সাধারণত সেম এজের বাচ্চারাই থাকছে এবং একসাথে 10টা ফ্যামিলির 10 রকম বাচ্চা একসাথে থাকছে। সো লিটারালি বোঝাই যাচ্ছে যে 10 ধরনের ফ্যামিলি থেকে 10 রকম ক্যারেক্টার নিয়ে একটা বাচ্চা মানে বিভিন্ন বাচ্চা একটা জায়গায় যখন থাকে, তারা নানান রকম স্ট্রাগল করেই কিন্তু সারাদিন ওখানে থাকছে। স্ট্রাগল বলতে বলবো না যে হ্যাঁ মারপিট করে থাকছে, বাট ওরা একসাথে মিলেমিশে থাকছে। হ্যাঁ, এবং ওইখানে তাদেরকে যারা টেক কেয়ার করছে, অবশ্যই তাদেরকে যাদের মানে ওই বাচ্চাদের যারা টেক কেয়ার করছে তাদের কিন্তু মিনিমাম এডুকেশন লেভেল না থাকলে তাদের কিন্তু মিনিমাম এডুকেশন লেভেল থাকতে হবে, যেন বাচ্চাদের ওই সাইকোলজিক্যাল পয়েন্টগুলো বুঝে তাদেরকে ওই জায়গাটা নারিশ করতে পারে। সো অবশ্যই আমরা ইন্টারন্যাশনালি ডে কেয়ারগুলোকে দুভাগে ভাগ করি, যে একটা হচ্ছে নর্মাল ক্র্যাশ বা ন্যানি সার্ভিস, আর একটা হচ্ছে যে হাই কোয়ালিটি এডুকেশন মানে যেখানে প্র্যাকটিস করা হয়, হ্যাঁ, কারিকুলাম যেখানে প্র্যাকটিস করা হয়। সো বাংলাদেশেও কিছু ডে কেয়ার আছে যেগুলো হচ্ছে এই ধরনের প্র্যাকটিস হয়, বা যদি ভবিষ্যতে যে ডে কেয়ারগুলো মানে হবে, তাদের উচিত হবে যে এরকম মানে একটা সেট অফ কারিকুলাম যেন তারা প্র্যাকটিস করে, হ্যাঁ, যেন হচ্ছে বাচ্চাদের এই যে ডেভেলপমেন্টগুলো সেখানে যেন মানে ডেভেলপমেন্টগুলো যেন অ্যাচিভ করার চেষ্টা করা হয়। ইনশাল্লাহ। আপু আরেকটা ব্রেক নেই, ব্রেক থেকে এসে কথা বলছি। আবেগীয় বুদ্ধিমত্তা বিকাশে পরিবারের ভূমিকা নিয়ে আমরা কথা বলছিলাম। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে আবারও সময় ধরে কথা বলছি। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই আছেন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। সাথে আছে আমি মেহজাবিন বিনতি এবং আমার সাথে আছে সোনিয়া আকরাম আপু। আমরা কথা বলছিলাম আবেগীয় বুদ্ধিমত্তা বিকাশে পরিবারের ভূমিকা নিয়ে। যে ইস্যুগুলো সাধারণত দেখা যায় যে আমরা ফেস করে, কিন্তু অনেক জায়গাতে আসলে কথা বলা হয় না, কিংবা কনসার্ন হয়ে এগুলো অ্যাটেম্প নেওয়া হয় না, কিংবা ফোকাস করা হয় না। অনেক নেগেটিভিটি কিন্তু আমরা জেনারেশন বাই জেনারেশন অনেক সময় বাচ্চাদের মধ্যেও ঢুকিয়ে দিচ্ছি, পরে নিজেরাই কমপ্লেন করছি। বাট যখনই আমরা একটা রোল মডেল হব,
আবেগীয় বুদ্ধিমত্তা বিকাশে তাদেরকে সহায়তা করব, আমার মনে হয় এই সমস্যাগুলো থাকবে না। ডে কেয়ার সেন্টার নিয়ে আমরা কথা বলছিলাম, আপু একটু আসবো যে যেহেতু ডে কেয়ার সেন্টার নিয়ে আপনার একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, আপনি নিজে পরিচালনা করছেন, দেখছেন, এবং শিশুদের নিয়ে আপনি বড় একটা লম্বা সময় কিন্তু কাজ করে এসেছেন এবং এখনো কাজ করছেন। তো যখন বিভিন্ন ফ্যামিলি, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে একটা ডে কেয়ার সেন্টারকে বিশ্বাস করে বাবা মারা বাচ্চার হাত দিয়ে যাচ্ছে, তাদেরকে কিন্তু ওই সময় একটা নারিশমেন্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। তারা অন্যের সাথে কিভাবে বিহেভ করছে, কেউ মারছে, কেউ মার খাচ্ছে, ব্যাপারগুলো কিন্তু দেখে অনেক কিছুটা ক্লিয়ার হওয়া যায় যে কে কোথা থেকে আসছে, কে অ্যাগ্রেসিভ, কে শান্ত। তো আপনারা এতগুলো বাচ্চা তখন মেইনটেইন ম্যানেজ করেন কিভাবে, এবং কিভাবে এটা এনশিওর করেন যে না আবেগীয় বুদ্ধিমত্তার যে বিষয়টা আমরা কথা বলছি ওইটা আমি ওই সকাল থেকে দুপুরের টাইমে বা 5 ঘন্টা টাইমে বা 2 ঘন্টা টাইমে যতক্ষণ আমি বাচ্চাটাকে পাচ্ছি আমি তাদের মধ্যে অ্যাটলিস্ট কিছুটা ইনপুট দিতে পারছি, কিভাবে এটা মানে ব্যালেন্স করেন কিভাবে? আসলে আপু আমার মানে যেটা বলছিলাম যে ডে কেয়ার, আমি আসলে গত মানে 12 বছর ধরে ডে কেয়ার, প্রি স্কুল এবং আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এটা নিয়ে কাজ করছি। তো বিষয়টা যে এমন যে মায়েরা যখন রেখে যায় এবং এক একটা বাচ্চার এক এক রকম বিহেভিয়ার থাকে, হ্যাঁ মানে প্রত্যেকটা বাচ্চা ইউনিক, আমি কারোর সাথে কারো বিহেভিয়ার মিলাতে পারবো না। সো সেক্ষেত্রে যারা তাকে টেক কেয়ার করছে তাদের একটা বিরাট বড় ভূমিকা থাকে, হ্যাঁ যে কিভাবে এই যে আবেগীয় বুদ্ধিমত্তা কিন্তু স্পেসিফিক টাইম ধরে দেওয়া সম্ভব হয় না। হ্যাঁ এটা যে ওদের যে নানান ধরনের বাচ্চাদের যে নানান ধরনের অ্যাকশন থাকে, সেই অ্যাকশনের রিয়াকশনে আমরা তখন বাচ্চাদেরকে শেখানোর সুযোগটা পাই। হ্যাঁ তো আমার সেক্ষেত্রে আমার যারা টিচার আছে তাদেরকে খুবই হাইলি ট্রেন্ড হতে হয়। আমি চেষ্টা করি যে সবসময় তাদেরকে ট্রেন করে রাখতে। পাশাপাশি একটা কিন্তু কারিকুলামও থাকে, একটা সেট অফ রুটিন থাকে যে বাচ্চারা কখন কি কাজ করবে। হ্যাঁ সো এবং বয়স অনুযায়ী সে কাজটা আবার আলাদা আলাদা থাকে, তার রুটিনটাও আলাদা আলাদা থাকে। সো এবং এই রুটিনের মধ্যেও আবার এটা থাকে যে বলছিলাম যে বয়স অনুযায়ী, সো বয়স অনুযায়ী যে বিকাশগুলো আমরা 5টা বিকাশকে খুব প্রায়োরিটি দেই, যে ওদের হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্টকে খুব প্রায়োরিটি করি, ওদের কগনিটিভ ডেভেলপমেন্টকে যেভাবে প্রায়োরিটি করি ঠিক একইভাবে ওর ইমোশনাল, ওদের সোশ্যাল প্লাস হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এই 5টা ডেভেলপমেন্টকেই আমি আমার ডে কেয়ারে খুবই প্রায়োরিটি দিই। সো আমার টিচাররাও জানে যে কিভাবে মানে সেখান থেকে যেহেতু আমি ওদেরকে লিড করি, সো ওরাও জানে যে কিভাবে এই জায়গাগুলোতে তারা ফোকাস করবে। সো প্রত্যেকটা ডেভেলপমেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা খেলা থাকে। হ্যাঁ সাধারণত ঠিক এই বয়সে আপনি বাচ্চাদের মধ্যে ডেভেলপমেন্টসগুলো বিভিন্ন খেলা, বিভিন্ন এই বয়স অনুযায়ী গল্পের বই এগুলো পড়ার মাধ্যমেই কিন্তু এই ডেভেলপমেন্টগুলো অ্যাচিভ করা হয়। সো আবেগীয় খেলা আমরা ছোটবেলায় মনে আছে আমরা খেলতাম বরফ পানি, হ্যাঁ বরফ পানি খেলাটা আমরা তো খেলতাম ছোটবেলায়, যে আমরা খুব চিল্লাতাম যখন কেউ বলছে যে বরফ, আমরা চুপ হয়ে যেতাম। হ্যাঁ আবার যখন বলতো পানি আমরা কিন্তু আবার চিল্লাচ্ছি। তো এই খেলাটা কিন্তু আবেগ কন্ট্রোলের একটা দারুণ একটা মজার খেলা। হ্যাঁ এটা হয়তো ছোটবেলায় না বুঝে খেলেছি এভাবে, কিন্তু এটা এইমাত্র বসে রিয়ালাইজ করলাম যে আসলেই তো তাই। হ্যাঁ যে আমরা তখন বুঝি না, কিন্তু এখন আমি যখন আমার বাচ্চাগুলোকে খেলা দিই, আমার ডে কেয়ারে যে বাচ্চাগুলো আছে আমি ওদেরকে দেই যেন ওরা আবেগ কন্ট্রোল শেখে। কি ওরা যখন খুব চিল্লাচ্ছে আবার কারো ইনস্ট্রাকশন ফলো করে ওরা আবার চুপ হয়ে যাচ্ছে, ওরা আবেগকে কন্ট্রোল করতে পারছে। এই ধরনের আরো নানান ধরনের আমাদের দেশীয় সংস্কৃতির অনেক খেলা তো আছে, পাশাপাশি আরো মানে অনেক ধরনের নতুন নতুন ডেভেলপড অনেক খেলাও আছে। হ্যাঁ ওইগুলো মাধ্যমে করা হয়। প্লাস আবার একটা বিষয় আছে যে এই যে আপনি বললেন যে একজন আরেকজনকে হিট করছে অথবা হিট না করলেও টয় কেড়ে নিচ্ছে। যে আমি কিন্তু প্রথম দিকে বলেছিলাম যে একটা 2 বছরের বাচ্চা একটু সেলফিশলি অ্যাটিটিউড করে, ওরা কেড়ে নেয়, ওরা শেয়ারিং করে না। তো তখন আমি কি করব, বলবো যে না তোমাকে শেয়ার করতে হবে? ব্যাপারটা এরকম না, যে এখানেও কিছু খেলা আছে, যে বল পাসিং কিছু গেম আছে যেন টার্ন টেকিং শেখে। প্লাস টিচারের তখন দায়িত্ব হয় যে ধরো খেলনা কেড়ে নিল, তার আগে ওকে বুঝাতে হবে যে আমি এমপ্যাথিটা শেখাবো, যে তুমি যে খেলনা কেড়ে নিচ্ছ তোমার বন্ধুর তো খেলা শেষ হয়নি, বা তোমার বন্ধু কিন্তু খুবই কষ্ট পেয়েছে তুমি যে ওকে হিট করেছো। সো প্রথমে আমাকে ওকে এমপ্যাথিটা মানে শেখাতে হবে, দেন আমি ওকে রিয়েলাইজ করাতে হবে যে এটা কাজটা ভালো হয়নি, তারপরে গিয়ে বলবো যে হ্যাঁ তুমি এখন কি সরি বলতে চাও।
আমি যদি খালি বলি যে তোমাকে সরি বলতে হবে, ও দিন শেষে খালি সরি বলবে, কিন্তু ও কিন্তু লজিক্যালি চিন্তা করবে না যে না আমি সরি আসলে কেন বলবো। এটাও কিন্তু ওই যে আমি বললাম যে বাচ্চার মধ্যে অমুক্ত কোশ্চেনও ছেড়ে দিতে হবে, শুধু মুক্ত কোশ্চেন না যে তোমাকে সরি বলতে হবে, জাস্ট সরি বলো। এবং এরকম আমরা কিন্তু আশেপাশে বহু মানুষ দেখি যে সরি বলছে বাট সরিটা তো মিন করছে না, কারণ সে সেটা আসলে সরি কেন বলছে এটাই হয়তো বা সে জানে না। সে বুঝছে যে সামনের মানুষটা একটু রাগ রাগ বা বডি ল্যাঙ্গুয়েজ এরকম দেখলাম বা কেমন একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হলো, এরকম তো কেমন দেখায়, আমিও তো অনেক শিক্ষা দীক্ষাওয়ালা মানুষ, তো আমি তো সরি বলে দিই, হয়তো বা এটাই রিপিটেডলি করতেই থাকবে। হ্যাঁ, এই হচ্ছে সমস্যা। তো এই যে ছোটবেলায় কোনো একটা জায়গায় সম্ভবত এটা ধরিয়ে দেওয়া হয় নাই, জি, তার ফলশ্রুতিতে কিন্তু আজকে সেই ব্যবহারগুলো করতে পারছে। জি আপু, আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে শুধু মা না, বাবাদের তো একটা বড় রোল থাকে সন্তানের উপরে। তো একটা বাচ্চা যখন বাসায় আছে, হ্যাঁ, প্যারেন্টসরা কোন কোন বিষয়গুলো আসলে থাকে না ইমপ্লিমেন্ট করতে পারে, কেয়ারফুল থাকতে পারেন। আমরা কেন জানি মানে বাচ্চার উপর তো মায়ের প্রভাব অপরিসীম, সবচাইতে বেশি, বাবার থেকে কয়েক গুণ বেশি আমি বলবো, কিন্তু স্টিল বাবা তো আসলে জড় পদার্থর মতো, কিংবা শুধু কাজ করে এনে বাচ্চাকে দেখলাম, সব পেমেন্ট ক্লিয়ার করলাম, বিল ক্লিয়ার করলাম, এই রোলটা কিন্তু আসলে হয় না, সুন্দর হয় না। তো সেখানে বাবাদের উদ্দেশ্যে আলাদা করে কিছু বলবেন। আমি কেন বলছি, মারা এখন অনেক কনসার্ন, মারা প্রেগন্যান্সির পর থেকে গুগল করে বলেন, কাউন্সেলিং করে বলেন, সব ভাজা ভাজা করে ফেলে। আমি দেখি তো এখন যে না, তারা চেষ্টা করছে, ভুল শিখতে পারে, বেশি শিখতে পারে, দে আর ট্রাইং, বাট আমি এই ল্যাকটা বাবাদের মধ্যে দেখি। কি বলবেন বাবাদের উদ্দেশ্যে? সো আপু, ওই যে আপনি যেটা মানে আপনাকে থ্যাংক ইউ সো মাচ এই টপিকটা আনার জন্য। এটা আমার আমি হচ্ছে আসলে বাংলাদেশে যখন আমি বাচ্চাদের নিয়ে কাজ করতে যাই, এখন তো বাচ্চাদের নিয়ে বাংলাদেশে ডিল করছি, বিদেশেও আমি বাচ্চাদের নিয়ে ডিল করেছি, প্যারেন্টসদের নিয়ে ডিল করেছি। তো বাংলাদেশে এটা এত বেশি প্রকট যে বাবাদের ভূমিকাটা এত কম। বাট হ্যাঁ, রিসেন্ট ডেজে বাবাদের ভূমিকাও আসছে, কিন্তু ওই যে ফ্যামিলি, যে সমাজের একটা বিষয় আছে যে মায়েরা যেদিন থেকে বাচ্চা হয় ওদিন থেকে তাদেরকে মা হওয়ার জন্য সমাজ যেমন উঠে পড়ে লাগে, ঠিক বাবাদেরকে ঠিক ততটাই পুল আউট করা হয় যে না, তোমার তেমন কোনো কাজ নাই। সো বাবাকে আলটিমেটলি সমাজ থেকেই সামহাও বাবা হতে দেওয়া হয় না। হ্যাঁ, যে ভাবে যে না, ও তো ছেলে, ও কি পারবে, ও পারবে না। কোনো সময় উনি যদি আসলে একজন যথাযোগ্য ভালো বাবা হন পড়াশোনা করে, এটার জন্য কিন্তু ওনার নেগেটিভ কমেন্ট নিতে হয়। কারণ আমি যখন আসলে ওই একটা গোত্রের বাইরে যাচ্ছি, ওটা যদি ভালো সেন্সেও হয়, ওটার জন্য আমার আলাদা, আপনি টিটকারি বলেন বা একটা টিজিং বলেন, কিংবা মাই হয়তো বা কথা বলছে, তখন সে ওটা খুলে মিলে এক্সপ্রেসও করতে পারে না, কিন্তু লজ্জা পায়। যে বাচ্চাকে তো ফিডিংও করতে চাচ্ছে, তার ওই বাচ্চার বাবার যে মা, মানে বাচ্চাটা যে দাদি, সেই হয়তো বলে বসলো যে আল্লাহ তুমি এটা করছো, এটা তো তোমার কাজ না। অথবা মেয়েটার মানে নানিও হয়তো বলতে পারলো তোমার হাজবেন্ড এটা করছে। তো এটা মানে আমাদের আগের যে জেনারেশন, তারাও যেমন ওইভাবে সাপোর্ট তাদের হাজবেন্ড বা তাদের বাবাদেরকে দেখেছে, তাদের মায়েদের যেমন সাপোর্ট করেনি, তো ওই ধারাটাই সামহাও এখনো তারা ক্যারি করার চেষ্টা করছে। সো আমি এটাই বলবো যে প্রেগনেন্সি যে একটা যে মাদারহুড, এটা আসলে একটা জার্নি, যেটা একটা মেকানিজম, এটা বাবা এবং মা সেখানে দুইজনই কিন্তু ইনভলভ। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ডাক্তারদের কাছে যখন যাচ্ছে, তাদের একটা ভূমিকা থাকতে পারে যে তারা যেন বলে দেয় যে বাবার কি কাজ, মায়ের কি কাজ। হ্যাঁ, উন্নত বিশ্বে কিন্তু হসপিটাল থেকে শিখিয়ে দিচ্ছে যে, এটা মজার বিষয় হচ্ছে যে বাচ্চা যখন রিলিজ নিয়ে বাসায় আসে, মিডওয়াইফ কিন্তু বাবাকে শেখায় শাওয়ার কিভাবে দিতে হবে, ডায়াপার কিভাবে চেঞ্জ করতে হবে, রাদার দেন মার থেকে তারা বাবাদের প্রতি মানে এভাবে তারা চেঞ্জেসগুলো আনছে। হ্যাঁ, সো আমরাও চেষ্টা করতে পারি যে এভাবে চেঞ্জেসগুলো আনা, যে এটা বলতে হবে যে আমি যেটা বললাম, এটা একটা মেকানিজম, যে বোথ সাইড একসাথে কাজ না করলে প্যারেন্টিংটা প্রপার হবে না। একা মা সম্ভব না। হ্যাঁ, একা মার পক্ষে সম্ভব না। বাবা যখন মায়ের কাজের অ্যাপ্রিসিয়েশন করবে, এই বাচ্চাটা বড় হয়ে অনেক বেশি তার যে পিয়ার গ্রুপ থাকবে, তার রিলেশনে যে ফ্রেন্ডসরা আসবে বা যে তারা আসবে, তারাও কিন্তু তার কাছ থেকে একটা ভালো রিলেশনশিপ পাবে। হ্যাঁ, মানে মা এবং বাবার রিলেশনশিপ যখন প্রপার হবে,
তাদের যে বাচ্চাটা তার রিয়েল লাইফে একটা ভালো রিলেশনশিপ সে নিতে পারবে, সেটা ছেলেই হোক আর মেয়েই হোক। এটা কিন্তু উন্নত বিশ্বে এখন একদম নর্মাল একটা বিষয়, কিন্তু বাবা যখন ওই কষ্টটা আসলে দেখবেন নিজের চোখে সচক্ষে, উনি ওই ব্যাপারে আসলে ওইখানে অনেকটা চেঞ্জেস চলে আসে। হ্যাঁ, ওই প্রথম দিন ওনার বাবা হওয়াটা আসলে ওইটা সে রিয়েলাইজ করে। আপু থ্যাংক ইউ সো মাচ। সময় একদম শেষ, না একটু সময় ধরে কথা বলতে পারতাম। থ্যাংক ইউ। আপনাদের অনেক ধন্যবাদ, বাংলা টিভিকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। আমার মনে হয় যে আপুই পুরোটা বলে দিয়েছে। আমার তরফ থেকে আর সেরকম কোনো মেসেজ নেই। নতুন জেনারেশন, আমরা তাদেরকে যা শেখাবো তাই শিখবে। সো তাদের আবেগীয় বুদ্ধিমত্তার বিষয়টা কিভাবে আরো সুন্দর করা যায়, আরো প্রখর করা যায়, একজন ভালো মানুষের মতো করা যায়, নৈতিকতা দিয়ে পরিপূর্ণ করা যায়, সেই চেষ্টা আমাদের থাকবে। আজকের মতো মেহসাব রিন্তি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।